আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। পুরো সংবাদ শুরুর সাথে আছে আমি নুসরাত জাহান মন। শুরুতেই সংবাদ শিরোনাম। ৬৪ দিন পর স্বজনদের কাছে ফিরলেন সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক, আবেগ ঘন পরিবেশে বরণ। ২ দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বিপক্ষীয় সম্পর্ক ভিসা নীতি নিয়ে হবে আলোচনা। ডোনাল্ড লু নিজেই এসেছেন, তাকে আমন্ত্রণ জানায়নি কেউ, মন্তব্য ওবায়দুল কাদেরের। লুর বার্তা নিয়ে বিএনপির আগ্রহ নেই বললেন জয়নুল আবদিন ফারুক। ঢেলে সাজানো হচ্ছে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা। নতুন গতিবিধি চালুর ফলে কমবে দুর্ঘটনা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। গতি নীতিমালা অবাস্তব, মন্তব্য বিশেষজ্ঞ। আসলে টি-20 বিশ্বকাপের জন্য টাইগার দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক শান্ত সহ অধিনায়ক তাসকিন, বাদ পড়েছেন সাইফুদ্দিন। আর দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদ চলছে। অবশেষে অপেক্ষার অবসান। ৬৪ দিন পর স্বজনদের কাছে ফিরলেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। বিকেল ৪টার দিকে ২৩ নাবিক নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এমভি জাহাজমণি। সেখানে তাদের বরণ করে নেয় পরিবার ও স্বজনরা। গতকাল বিকেলে নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভেড়ে। সেখানে চুনাপাথর খালাস কার্যক্রম শেষে সকালে কুতুবদিয়া থেকে ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাহানমণি ৩ নামে একই কোম্পানির আরেকটি জাহাজ। গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে আরব আমিরাতের আলহামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিক সহ বাংলাদেশের জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। ৩১ দিনের জিম্মি জীবন পার করার পর ১৩ এপ্রিল ছাড়া পান ওই ২৩ নাবিক। আসলে পাঁচটা আর মনে করতে চাচ্ছি না, এখন সবাই একটা আনন্দের মধ্যে আছি। সবাই এটাই অনেক কিছু। আমরা ফিরতে পেরেছি, সবচেয়ে বড় কথা। আমরা দেশে পরিবারের কাছে আমরা ফিরতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, অবশ্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি এই দিনের জন্য এবং অবশেষে আমরা ফিরতে পেরেছি। ২ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। লুর এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি সে দেশের পররাষ্ট্র দপ্তর আরোপিত ভিসা নীতি ও র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করবে ঢাকা। সফরে ডোনাল্ড লু বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের কথা রয়েছে। এদিকে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে গণমাধ্যম কর্মী, মানবাধিকার, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীদের সাথে মতবিনিময় করেন ডোনাল্ড লু। মূলত নির্বাচন পরবর্তী সময় বাংলাদেশের সমসাময়িক অবস্থা নিয়ে আলোচনা করেন তারা। এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে অংশ নেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, চিফ অফিস স্টাফ নেথানিয়ান হ্যাফট, ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারা আলরিচ, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। জার্মান রাষ্ট্রদূত আসিম সোস্টারও বৈঠকে ছিলেন। বৈঠকে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, শ্রমিক নেতা বাবুল আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নূর খান লিটন অংশ নেন। গণতন্ত্র, মানবাধিকার, আদিবাসী মানুষের অধিকার, শ্রমিক এবং এই আলোচনার একটা বড় জায়গা ছিল জলবায়ু পরিবর্তন এবং ওনার এই মিশনের 2টা প্রধান জায়গা ছিল। একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার আর একটা জলবায়ু সম্পর্কে। সো আমি মূলত ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। আমার আলোচনার জায়গা ছিল জলবায়ু নিয়েই আমরা কী ধরনের চিন্তাভাবনা করছি। রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে দাওয়াত করে আনা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে বাংলাদেশে এসেছেন মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
নিজ দপ্তর পাট ও বস্ত্রমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকারের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতেই বাংলাদেশ সফরে এসেছেন ডোনাল্ড লু। আরো জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির ভারতীয় পণ্য বর্জন ঘোষণাকে ব্যর্থ চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। কোনো ভিসানীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না বাংলাদেশ জানিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতেই এসেছেন বলে জানান ওবায়দুল কাদের। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করে তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে, তো সেটা তারা করতে আসছে, আমরা দাওয়াত করে কাউকে। সচিবালয় নিজ দপ্তরে ভারতীয় হাই কমিশনার প্রণব বার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক বরাবরই ভালো। আমাদের সরকারের সাথে জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন। বিএনপির ভারতীয় পণ্য বর্জন ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক ফয়দা লোটার সুযোগ নেই বলেও জানান আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। বিরোধিতার জন্য যখন আর কোনো ইস্যু না পেয়ে একটি দুর্বল ইস্যু নিয়ে রাজনীতিতে কোনো ফায়দা লোটা কোনো সুযোগ নাই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি, তাই তারা আজ ইসরায়েলের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুর প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি ইসরায়েলের দোসর, আন্তর্জাতিক চক্র ও ইসরায়েলের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে দলটি ষড়যন্ত্র করছে এমন তথ্য রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই বিএনপি জামাত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে, অথচ আজকে 7 মাসের বেশি ফিলিস্তিনিদের উপর গণহত্যা হচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। 35,000 যাদেরকে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু। এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই, বরং নির্বাচন ভণ্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইসলামী ইহুদি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং এদেরকে চিরে রাখতে হবে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই কারো কাছে কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকা বেশি দিন সম্ভব হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ডোনাল্ড লুকে নিয়ে আওয়ামী লীগ উৎসাহিত, তার বার্তা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও জানিয়েছেন বিএনপির এই নেতা। উৎসাহিত আমরা নয়, উৎসাহিত আপনারা। লোকই বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। প্রিয় ভাইরা, ভাই আসুন সবাই দেশ নেত্রীর মুক্তি আন্দোলনে সক্রিয় হন। বাংলাদেশে অবৈধ অনির্বাচিত রাতের ভোটে সরকারকে আজকে বিতাড়িত করার জন্য সকল শক্তি এক হয়ে বাংলাদেশের সংবিধান রক্ষা, স্বাধীনতা রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। নগরবাসীর যানজট নিরসনে সরকারের সাথে ট্রাফিক পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পাশাপাশি উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনাকে নতুন করে সাজানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত আবু সাইদুর রিপোর্টে। রাজধানীবাসীর চিরচেনা এক ভোগান্তির নাম যানজট। যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তার দুপাশ দখল করে ব্যবসা বাণিজ্য, বাস চালকদের অসুস্থ প্রতিযোগিতায় প্রতিনিয়ত বাড়ছে যানজট। আর তাই যানজট নিরসনে ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্ড রোড সেফটি স্লোগান কন্টেস্ট 2024-এর আয়োজন করা হয়। আর এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার
হাবিবুর রহমান জানান, যানজট নিরসনে সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করছে ট্রাফিক পুলিশ। গভর্নমেন্ট যে স্টেক হোল্ডারগুলো আছে তারা দায়ী, কেবল তারা দায়ী না। আমি মনে করি যিনি গাড়ি চড়ছেন, গাড়িতে বসছেন তিনিও দায়ী, যিনি গাড়ি চালাচ্ছেন তিনি দায়ী, যিনি পথচারী তিনি না দেখে শুনে জেব্রা ক্রসিং বা যেখানে ব্যবস্থা আছে সেটি তোয়াক্কা করছেন না, চলে যাচ্ছেন, কেউ মোবাইল চালাতে যাচ্ছেন, গাড়ির গতি স্লো হয়ে যাচ্ছে। এই সমস্ত বাস্তবতাকে কিন্তু আমাদের সবাইকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সবাইকে কিন্তু সচেতন হতে হবে। আর এছাড়াও যারা রাস্তার দুধার দখল করে যানজট সৃষ্টি করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। আমাদের অসত্যের বিরুদ্ধে আন্দোলন, আমাদের অনাচারের বিরুদ্ধে আন্দোলন, আমাদের মাদকের বিরুদ্ধে আন্দোলন, আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং এই ধরনের যত আইন শৃঙ্খলা যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে একান্ত আলোচনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তুলে ধরেন যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ। গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং মোটরসাইকেলকে 30 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং অন্যান্য আরও যে গাড়িগুলো আছে বিশেষ করে কাভার্ড ভ্যান, ট্রাক তাদেরকেও 30 কিলোমিটারের গতিসীমা দেওয়া হয়েছে। অবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা কমিয়ে আনতে গত 5 মে সড়কে নতুন বিধিনিষেধ সংযোজন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যে নির্দেশিকা মতে সড়ক ভেদে প্রাইভেট কার ও বাসের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘন্টায় 80 কিলোমিটার এবং মোটরসাইকেলে ঘন্টায় 60 কিলোমিটার। তবে শহরে সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল ও 3 হুইলার। এই নির্দেশনা কতটুকু মানা হচ্ছে? নুসরাত শারমিনের বিশেষ রিপোর্ট। বিদায়ী বছর 2023 সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬,২৬১টি, যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৭,৯০২ জন এবং আহত হয়েছেন ১০,৩৭২ জন। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত আহতের সংখ্যা কমিয়ে আনতে মোটরযানের গতিসীমা সংক্রান্ত আইন 2024 জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যেখানে যানবাহন ভেদে আলাদা আলাদা গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে। গতিসীমার এই নিয়ম দুর্ঘটনা কমিয়ে আনলেও যানজটের পাশাপাশি জনদুর্ভোগ বাড়িয়ে দিবে বলে ধারণা জনসাধারণের। অন্যান্য গাড়ির গতিসীমা বেশি হওয়ার কারণে ভোগান্তি আর কিংবা দুর্ঘটনা বাড়ার সম্ভাবনাই বেশি। এই নিয়মে চলতে গেলে আলাদা রাস্তা লাগবে, রাস্তাটা বাড়াইতে হবে। দুর্ঘটনা তো কিছুটা কমতে পারে যেহেতু গাড়ি স্পিড কম, কিন্তু জ্যাম বাড়বে। যত গতি তত ক্ষতি উল্লেখ করে এ নীতি কার্যকর করলে সড়কে প্রাণহানির সংখ্যা অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেছেন পুলিশের এই কর্মকর্তা। সড়কে যে গতির নীতিমালা একটি নির্দিষ্ট গতি বেঁধে দিয়েছে। একটি কথা আছে যে স্পিড কিলস, তার অর্থ হচ্ছে যত গতি তত ক্ষতি। যদি আপনি সায়েন্সের ব্যাখ্যায় যান, কোনো বস্তুর ভরবেগ যত বেশি তার দ্বারা ক্ষতির পরিমাণ তত বেশি। এখন একটা সাইকেল যদি 10 কিলোমিটার বেগে এসে একটি মানুষকে ধাক্কা দেয় আর একইভাবে যদি একটি ট্রাক 10 কিলোমিটার বেগে এসে ধাক্কা দেয়, দুটোর ক্ষতি পরিমাণ তো ভিন্ন। এজন্য আমার মনে হচ্ছে যে এই গতির নীতিমালাটা আমাদের জন্য ইন দ্য লং রান সুফলতা বয়ে আসবে। উন্নত দেশে পর্যাপ্ত পরিমাণে লেন ব্যবস্থা থাকায় এই নীতিমালা মেনে চলা সহজ, যা আমাদের দেশে একেবারেই অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে নীতি নির্ধারকদের প্রকৌশলগত জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা এই নীতিমালার পিছনে কাজ করেছেন তারা ওই প্রকৌশল যে জ্ঞানটা থাকার কথা সেখানে তাদের দুর্বলতা আছে, ধারণাটা আসলে স্পষ্ট না। একই লেনে 4 ধরনের যানবাহনের 4 ধরনের গতিসীমা, তো সেটা তো আরও গতির তারতম্য বাড়াচ্ছে। আপনি 4 ধরনের যানবাহনের যদি 4 ধরনের গতিসীমা দিতে চান তাহলে কমপক্ষে সড়কে আমার 4টা লেন থাকতে হবে এবং এখানে লেন ডিসিপ্লিনটা এটা নিশ্চিত করতে হবে। এইটা আসলে আমার দুর্ঘটনা কমাবে না, বরং আমি যেভাবে দেখছি যে আমাদের অর্থনীতির যে চাকা, সেই চাকা একটা হালকা ব্রেক চাপার চেষ্টা চলছে। যানবাহন ভেদে গতিসীমার যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে তা অচিরেই সুফল বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন এই নীতি উন্নত দেশে কার্যকর হলেও বাংলাদেশের ইকোসিস্টেম অনুযায়ী একেবারেই অবাস্তব। সেই সাথে প্রকৌশলগত জ্ঞানের অভাব রয়েছে নীতি নির্ধারকদের, এমন মন্তব্য করছেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এবার আসন্ন টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। চোটাক্রান্ত তাসকিন আহমেদকে রেখেই টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে তেমন কোনো চমক নেই, তবে জায়গা হয়নি অলরাউন্ডার সাইফুদ্দিনের। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে হাসান মাহমুদ ও আফিফ হোসেনকে। কয়েকটি জায়গায় ঘাটতি থাকলেও বিকল্প না থাকায় এই দলের উপরেই আস্থা রাখছেন নির্বাচকরা।
এস এম আরিফের রিপোর্ট। মূল দুশ্চিন্তাটা ছিল তাসকিন আহমেদকে ঘিরে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে হঠাৎ চোটে পড়ায় বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে মহা ঝামেলায় পড়ে বিসিবি। কিছুটা সময় নিয়ে অবশেষে তাসকিনকে রেখেই 15 সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচকরা। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তারিক হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহদি হাসান, রিশাদ হুসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তনজিম হাসান সাকিব। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। তাসকিনকে দলে রাখলেও বিশ্বকাপে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তার কথাও পরিষ্কার করেছেন প্রধান নির্বাচক। আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন। চমক ছাড়া বিশ্বকাপে স্কোয়াডে কৌতূহলের বিষয় ছিল সাইফুদ্দিনের বাদ পড়া। তার থেকে খারাপ পারফরমেন্স করেও তানজিম সাকিবের দলে থাকার ব্যাখ্যা দিয়েছে নির্বাচক প্যানেল। আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং হিজ বেস্ট, হিজ 100%। কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার। এছাড়া টপ অর্ডারে অফ ফর্ম লিটন সম্মুখ নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এর উত্তরে বিকল্প না থাকার পাশাপাশি ক্রিকেটে পাইপলাইন সমৃদ্ধ নয় বলেও স্বীকার করে নেন প্রধান নির্বাচক। হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেস হতে পারে, সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না। সেই জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করব। 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ এবং 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। আগামী কয়েকদিন নেই বৃষ্টির সম্ভাবনা। এতে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে 7 জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ 3 দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশেই মঙ্গলবার দিন ও রাতের সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামীকাল দিনের তাপমাত্রা বাড়তে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই অবস্থা থাকতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে ডিবি কার্যালয়ে সংস্থাটির প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, পার্বত্য জেলায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল গ্রেফতার এই 3 জঙ্গি সংগঠনের সদস্য। পার্বত্য বান্দরবন, খাগড়াছড়ি বসবাসকারী যে বন সম্প্রদায়ের কতিপয় বিভ্রান্ত সন্ত্রাসী দ্বারা গঠিত কুকিচিনদের সাথে সহযোগিতা হয় জামাতুল আনসার হিন্দ শারকিয়া। এরা প্রচুর অর্থের বিনিময়ে কুকিচিনের সন্ত্রাসীরা হিন্দাল শারকিয়াদের সদস্যকে কীভাবে বৈরী পরিবেশে সার্ভাইভাল করতে হয়, আনআর্ম কমব্যাট, এসএল রাইফেল পরিচালনা, এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির ব্যবহার, সিওবিতে অংশগ্রহণ ইত্যাদি সে তারা প্রশিক্ষণ দেয় এবং তাদেরকে আমরা 4 দিনের পুলিশ রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ আমরা করব। সবার জন্য গ্রহণযোগ্য করতে শ্রম আইনে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে শ্রম আইনে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধিদের সাথে 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতির ব্যাপারে সুপারিশ থাকলেও 15% এর সম্মতি নেয়ার বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএলও প্রতিনিধিরা। তাদের বেশ কিছু সুপারিশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে বলেও জানান আইনমন্ত্রী। আমি মনে করি যে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আইএলওর
আঙ্গিকটা আমি বুঝতে পারছি। তাদের কমিটি অফ এক্সপার্টস আমাদের আইনটা পড়েছেন, দেখেছেন এবং সেইখানে কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসের ব্যাপারে তারা রিকমেন্ডেশন দিয়েছেন। আর আমাদের পক্ষ থেকে আমি বলবো যে দেখেন, আমাদের আইনটা আমরা বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের শ্রমিক অধিকার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে শ্রমিক অধিকার বাস্তবায়ন করতে চেয়েছিলেন, প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং রক্ষা করতে চেয়েছিলেন, সেইভাবেই করা হয়েছে। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আর ব্যাপার। ৬৪ দিন পর স্বজনদের কাছে ফিরলেন সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমভি আব্দুল্লাহ জাহাজের ২৩ নাবিক। আবেগঘন পরিবেশে বরণ। 2 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বিপক্ষীয় সম্পর্ক ভিসা নীতি নিয়ে হবে আলোচনা। ডোনাল্ড লু নিজেই এসেছেন, তাকে আমন্ত্রণ জানায়নি কেউ। মন্তব্য বায়দুল কাদেরের। লুর বার্তা নিয়ে বিএনপির আগ্রহ নেই বললেন জয়নুল আবদিন ফারুক। ঢেলে সাজানো হচ্ছে ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনা। নতুন গতিবিধি চালুর ফলে কমবে দুর্ঘটনা, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। গতি নীতিমালা অবাস্তব, মন্তব্য বিশেষজ্ঞদের। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য টাইগার দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক শান্ত সহ অধিনায়ক তাসকিন, বাদ পড়েছেন সাইফুদ্দিন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই জন্য মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরে সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে।